নিস্তব্ধ রাতের অন্ধকারে রুমে জানালা দিয়ে ভেসে আসছে পাশের বিল্ডিং এর আলো। খাটের সামনে থাকা ড্রেসিং টেবিলের আয়নায় সেই আবছা আলোর প্রতিফলন হয়ে রুমটাও আবছা আলোয় প্রতিফলিত হয়েছে। আবছায়া রুমে পিনপতার নীরবতায় দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা গেল না। এভাবেই কেটে গেল বেশ কিছু সময়, বেশ কিছু মুহূর্ত। নীরবতা ভেঙে আমি আস্তে করে বললাম, একটা কথা জিজ্ঞেস করি? উনি কয়েক সেকেন্ড সময় নিয়ে ছোট করে জবাব দিলেন, ওনার জবাবে ফাঁস ফিরে সোজা হলাম। মাথা বাঁকিয়ে ওনার অবস্থান দেখে নিলাম। মনের মাঝে কিছুটা দ্বিধাবোধ করে আস্তে করে বললাম, আচ্ছা দাদু কি এমন বলেছিলেন আপনাকে যে আমাকে আলাদা নজরে দেখা শুরু করলেন? কিছু বললেন না উনি, একদম চুপ করে থাকলেন। ওনাকে চুপ থাকতে দেখে ভাবলাম হয়তো ঘুমিয়ে গেছেন। মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম, আস্তে করে বললাম, ঘুমিয়ে গেছেন? এবার নড়ে চড়ে উঠলেন উনি। আমায় জড়িয়ে নিয়ে হুট করে একদম কাছে টেনে নিলেন। বললেন, শোনাটা কি খুব জরুরি? হঠাৎ কাছে টেনে নিয়ে ফিসফিস করে কথা বলায় কেঁপে উঠলাম আমি। লজ্জা ও অস্বস্তিতে ঘিরে ধরলেও হ্যাঁ বললাম। আমি বলতেই উনি বলে উঠলেন, কি আর বলবো বল, বুড়োটা আমায় একেবারে ফাঁসি দিয়ে গেছে বুঝলি। এটুকু বলেই থামলেন উনি। কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবারও বলতে শুরু করলেন। বুড়োটা সারা দিন বলতো, দাদু ভাই তুমি কি রূপাকে বিয়ে করবা? তুমি না করলে আমি কিন্তু আছি, এখনো তেমন বুড়ো হইনি। তুমি ওকে বউ না বানালে আমি আমার বউ বানাই, কি বলো? কি আর বলা, বুড়োটার হাত থেকে তোকে বাঁচাতে তো বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। আমার মতো হ্যান্ডসাম থাকতে বুড়োর হাতে তোকে তো তুলে দিতে পারি না বল। হঠাৎ আমার চোখ দুটো বড় বড় আকৃতির হয়ে গেল ওনার কথা শুনে। কি বলছেন উনি এগুলো? দাদু এসব কি সত্যি বলেছেন ওনাকে? ছোটবেলা থেকে সবসময় মজা করে আমাকে বউ বলে ডাকতো দাদু, আমিও দাদুকে জামাই বলে ডাকতাম, কিন্তু ওনাকে যে সিরিয়াস ভাবে বলতে পারেন সেটা বিশ্বাস করতে পারছি না। কি কি বলছেন এগুলো আপনি? দাদু এগুলো আপনাকে বলেছে সত্যি? আমার কথা শেষ না হতেই হো হো করে হেসে উঠলেন উনি, আর আমি সাথে সাথেই চুপ হয়ে গেলাম। ওনার হাসিটা দেখে আমার বুঝতে একটুও সময় লাগলো না যে উনি মিথ্যা কথা বলছেন, মজা নিচ্ছেন আমার সাথে। রাগ হলো কিছুটা। মুখ ফুলিয়ে বললাম, লাগবে না আমার কিছু শোনা, কিছুই বলতে হবে না আপনাকে, বলে ওনাকে ছাড়ানোর চেষ্টা করে পাশ ফিরতে নিলাম। কিন্তু আফসোস, ওনার শক্তপোক্ত হাতের সাথে পেরে উঠলাম না। আমাকে জড়িয়ে নিলেন উনি নিজের সাথে। বউটা আমার অনেক বেশি অভিমান করতে জানে, সমস্যা নাই, আমিও রাগ ভাঙানোর জন্য প্রস্তুত আছি, বলেই আমাকে আরো গভীরভাবে দুহাতে আটকে নিলেন ওনার বুকে। যতটুকু নড়াচড়া করতে পারছিলাম এবার আর সেটাও সম্ভব হলো না আমার জন্য। অস্পষ্টভাবে শুধু বললাম, ছেড়ে দিন, নিঃশ্বাস নিতে পারছি না তো। কিন্তু উনি ছাড়লেন না, একইভাবে বেঁধে রাখলেন নিজের সাথে। আমি এবার হতাশ হয়ে চুপ করে রইলাম ওনার বুকে। আমাকে শান্ত হতে দেখে উনি বলে উঠলেন, জানিস ঢাকা আসার পর দাদু আমাকে কেন এই বাসা গিফট করেছেন? আর কেনই বা আমার সাথে এখানে থাকতেন? তাসবির কথায় এভাবেই অস্পষ্ট সুরে আওয়াজ দিলাম। সাথে সাথেই উনি বললেন, তোর জন্য। অবাক হয়ে গেলাম আমি। কি বলছেন উনি? এটা আমার জন্য মানে? আমার জন্য কেন ওনাকে এই বাসা বানিয়ে দেবেন দাদু? অবাক হচ্ছিস? আমিও হয়েছিলাম। অনেক বেশি অবাক হয়ে দাদুকে জিজ্ঞেস করেছিলাম, ওর জন্য মানে? দাদু তখন হেসে উঠেছিল, আমার একমাত্র নাত বৌমার জন্য। তোমার হবু বউ ছাড়া যেন অন্য কোনো নারীতে আসক্ত না হয়ে ওঠো, সেজন্য হোস্টেল ছাড়া করে ঘরমুখো করলাম। সেই সাথে আমি নিজে তোমার পাহারাদার হলাম। দাদুর এই কথায় অবাকের চরম পর্যায়ে চলে গিয়েছিলাম। হঠাৎ এসব কথা যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু এতে আমার সম্পর্ক কি? আমাকে নিয়ে দাদু কেনই বা এসব বলেছেন আপনাকে? প্রচণ্ড অবাক হয়ে জানতে চাইলাম ওনার থেকে। ওনার এসব কথায় আমার মাথা ঘুরছে, সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার কথা শেষ হতেই উনি আবার বলে উঠলেন। আমিও অবাক হয়ে দাদুকে জিজ্ঞেস করেছিলাম, তোমার নাতবউয়ের সাথে রূপার সম্পর্ক কি? দাদু তখন হাসতে হাসতে বললেন, কারণ ওই তো আমার একমাত্র আদরে নাতনির একমাত্র বউ, তাই। আমি বিস্ময় নিয়ে দাদুকে বললাম, কি বলছো দাদু? রূপা আমার বউ হতে যাবে কেন? আর আমি বা ওকে কেন বিয়ে করব? পিচ্ছি একটা মেয়ে, তাছাড়া রূপা তো আমার মামাতো বোন। কথায় কথায় দাদু আবারও হেসে উঠল, নরম সুরে বলল, মামাতো বউ হতে ক্ষতি কি দাদু ভাই? আসসালামু আলাইকুম। ভিডিও এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। এই গল্পের পরবর্তী পার্টগুলো নীলা আপু 1 চ্যানেলে পাবেন। লিংক ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে এই ভিডিওর এন্ড স্ক্রিনে পার্ট 20 সহজে ক্লিক করে সরাসরি দেখতে পারবেন। সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। বিশ্বাস কর রূপু, আমি সত্যি অবাক হয়েছিলাম। যে মেয়েটাকে আমি ছোট বোন ভেবে এসেছি, তাকে হঠাৎ বউ বানানোর কথা কিভাবে ভাবি? তখন সবে 19-এ পা দেই। ভালো লাগা ভালোবাসার চেয়ে আবেগটাই অনেক বেশি কাজ করত, কিন্তু তোর জন্য এই সব কিছু ভাবনাতেই নিয়ে আসিনি আমি। আমাকে ভাবনাগুলোতে ডুবে থাকতে দেখে দাদু স্মিত হেসে আমাকে কি বলল জানিস? জানো দাদু ভাই, তোমার মাকে আমি কেন এত ভালোবাসি? আমি মাথা ঝাঁকাতেই দাদু আবারও বলতে শুরু করলো,
কারণ তোমার মা আমার একমাত্র ছেলের বউ বলে নয়, তোমার মা তোমার দাদির মতো। আর তোমার মাকে তোমার দাদি বউ বানিয়ে নিয়ে আসে। তোমার মা আর দাদিকে একসাথে দেখে সবাই কি বলতো জানো? মা মেয়ে। কেমন করে জানি চেহারার অনেক মিল ছিল। হঠাৎ একদিন তোমার দাদি আমাদের ছেড়ে চলে গেল, তখন তোমার মাকে দেখে কিছুটা হলেও শান্তি পেতাম। আমার সেই শান্তিটাকে বাড়াতে রূপার জন্ম হলো। সেই মুহূর্তে ওকে দেখে তোমার দাদির চেহারাটাই ভেসে উঠেছিল আমার চোখের সামনে। আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, দেখতে একদম তোমার মায়ের মতো হলো রূপা। আর আমার চোখে ওর চেহারাটা একদম তোমার দাদির চেহারায় ভেসে উঠত। মনে মনে সেদিনই ঠিক করেছিলাম রূপার সাথেই তোমার বিয়ে দেব। তোমার মতো করে ওকে আদর ভালোবাসা দিতে লাগলাম। তোমার বাবা মা মামা মামিকে কথাটা বললেও তোমাকে কখনোই বলা হয়নি। ভেবেছিলাম তোমার বিয়ের বয়স হলেই কথাটা বলবো, কিন্তু তুমি ঢাকা চলে আসার পর এক ধরনের ভয় কাজ করতো। এই বুঝি অন্য মেয়েদের প্রতি আসক্ত হয়ে ওঠো। তাই আমি নিজেই চলে আসলাম আমার দাদু ভাইয়ের কাছে। আর এই ছোট্ট বাড়িটা আমার নাতি আর নাতবউয়ের জন্য উপহার হিসাবে দিলাম। তোমাদের মনের মতো করে সাজিয়ে নিও। কথাগুলো বলে থামলো দাদু। জানিস, দাদুর কথাগুলো আমি কিছু মুহূর্তের জন্য চুপ করে শুনলাম। দাদু যে তোকে আর আমাকে নিয়ে এত কিছু ভেবে রেখেছে, সেটা বিশ্বাসও করতে পারছিলাম না। তারপর যখন আমি দাদুকে বললাম তোকে নিয়ে আমি তো এসব কিছু ভাবিনি, তখন দাদু আমাকে বললেন, ভাবতে হবে না তোমাকে, শুধু একটু অনুভব করার চেষ্টা করো, ওকে আলাদা নজরে দেখার চেষ্টা করো, তাহলেই হবে। সেদিন থেকেই তোর 2 অক্ষরের ছোট্ট নামটা আমার অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে জড়িয়ে গেল। আবেগ ভেবে এড়িয়ে গিয়ে চেষ্টা করেও বেরোতে পারলাম না তোর এই ছোট্ট নামটা থেকে। মাসের পর মাস গেল, তারপর একটা বছর। ঠিক তখনই বুঝতে পারলাম আবেগে বশীভূত হয়ে নয়, আমি তোকে আসলেই দাদুর কথাগুলো শুনে অবাক হলেও ওনার কণ্ঠে আবেগিময় কথাগুলোই নাড়া দিয়ে উঠল আমার ভিতরটা। কি বলতে চাচ্ছিলেন উনি? ভালোবাসেন আমায়, এমনটাই তো বলতে চাচ্ছিলেন। কিন্তু কেন জানি ওনার মুখ থেকেই শুনতে ইচ্ছা হচ্ছে খুব। নিজের অজান্তেই বলে ফেললাম, আমাকে কি? কথা বললেন না উনি, শুধু আমাকে আরো গভীরভাবে আটকে নেওয়ার চেষ্টা করলেন। আমি আবারও বললাম, কথা বলছেন না কেন? আমাকে কি? বলাটা তো খুব জরুরি নয়, একটু অনুভব করলে বুঝতে পারবি কি বলতে চাই। প্রত্যুত্তরে কিচ্ছু বলতে পারলাম না আমি, কারণ উত্তরটাও তো আমার অজানা নয়। তবুও অনুভব করলাম ওনার ভালোবাসা। পিনপতার নীরবতায় ছেয়ে গেল আবারও এক অজানা প্রশান্তিতে। আমার মন ছেয়ে গেল। বারবার মনে হচ্ছে এভাবে কাটিয়ে দিতে পারবো আমরা শেষ মুহূর্ত পর্যন্ত। হঠাৎ করে কিছু একটা মনে হতে তাসফির বুক থেকে মাথাটা উঁচিয়ে নিলাম। একটু সরে গিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, একটা কথা বলবো? আমাকে সরে আসতে দেখে একটু বিরক্ত হলো মনে হলো। বিরক্তির সুর টেনেই বলল, কি? আচ্ছা, আপনি যে বললেন দাদুর জন্য আমাকে অন্য নজরে দেখতে শুরু করেছেন, দাদুর জন্য রাজি হয়েছেন আমাকে বিয়ে করতে, তাহলে কি আমাকে ভালোবাসতে বাধ্য হয়েছেন? বাধ্য হয়ে বিয়ে করেছেন আমায়? এই কথা হঠাৎ কেন মনে হচ্ছে তোর? কথাটা বলে আমাকে জড়িয়ে নিতে লাগলেন। হঠাৎ আমার মনটা ভারী হয়ে উঠল। অভিমানগুলো তীর তীর করে বেড়ে গেল। আবারও ছাড়িয়ে দিতে লাগলাম আমার থেকে নিজেকে। আর কিছু বলতে হবে না আপনাকে, বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। আমি তো ভুলেই গিয়েছিলাম আমাদের বিয়েটা ঠিক কেমন পরিস্থিতিতে হয়েছিল। আমাকে মেনে নেবেন কিভাবে আপনি? ভারী কণ্ঠে কথাগুলো বলে উঠে আসতে নিতেই উনি আবার ওনার শক্তপোক্ত হাতের বাঁধনে বেঁধে ফেললেন আমায়। হুট করে আমাকে ওনার নিচে ফেলে দিলেন। গভীর গলায় রাগী স্বরে বলে উঠলেন, মাথা মোতারা একটু বেশি বুঝে সবসময়। কথাটা বলেই রাগ নিবারণের চেষ্টা করলেন তাসবি ভাইয়া। আমার গলায় মুখ গুজে দিয়ে বার কয়েক শ্বাস নিলেন জোরে জোরে। আমি হালকা কেঁপে উঠলাম, নড়তেও পারলাম না। উনি আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে করে বলতে লাগলেন, সবকিছু কেন তো বলতে হবে তোমায়? আমাকে একটু বোঝার চেষ্টা তো করতে পারো। দাদু তো শুধু তোমায় ভাবতে বাধ্য করেছিল, কিন্তু ভালোবাসা কখন কিভাবে এসেছে নিজেই জানি না। নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি তোমায়। এটুকু বলেই থামলেন উনি। কয়েক সেকেন্ড চুপ থেকে আবারও বললেন, আর আমাদের বিয়েটা, সেটা তো পরিস্থিতির কবলে পড়ে বিয়ে হয়ে গেছে। হয়তো তোমাকে খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য ভাগ্যতে এটা আমার ছিল, তাই অনেক আগেই বিয়ে গেছি। ওনার কথায় অভিমানগুলো হারিয়ে গেল, যেন মন খারাপ সরিয়ে ভালো লাগায় তীর তীর করে ছেয়ে গেল। সেই সাথে লজ্জা এসে জমা হলো ওনার নীরবে থাকায়। হঠাৎ গলায় ওনার ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠলাম আমি। লজ্জায় আকৃষ্ট হয়ে আস্তে করে বললাম, ছাড়েন না, কি করছেন? আমার কথা শেষ হতেই উনি বলে উঠলেন, আদর করছি আদর, আতিফার দেওয়া রিটার্ন আদর। কারোর জন্য অপেক্ষা করাটা শুদ্ধতম ভালোবাসার প্রতীক হলেও সকল ক্ষেত্রে তা হয় না। পরিস্থিতিকে বিবেচনায় রেখে অপেক্ষা সবচেয়ে কঠিন একটা কাজ। আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হচ্ছে এখন। দুপুরের মধ্যভাগে ঘর বারান্দা জুড়ে পায়চারি করে চলেছি সমানে। নিজেকে স্থির রাখতে পারছি না কিছুতেই। অপেক্ষা করে চলেছি সেই কাঙ্ক্ষিত মানব তাসফির জন্য। উত্তেজনা নিজেকে ধরে রাখতে পারছি না যেন। আজকে ওনার বিসিএস এর রেজাল্ট দেবার কথা, 2টার পরেই হয়তো ফল প্রকাশিত হবে।
2টা বাজতে আর মাত্র 7 মিনিটের মতো বাকি আছে, কিন্তু এখনও সেই মানুষটার কোনো খবর নেই। সকালের দিকে বেরিয়েছেন উনি বাসা থেকে, একটু আগে ফোন দিলে জানিয়েছেন বাসায় আসছেন, কিন্তু আধা ঘন্টার মতো হয়ে গেল, তবুও দেখা মিলল না মানুষটার। ওনার রেজাল্ট দেবে এজন্য আমি বাসাতেই থেকে গেছি, ইউনিভার্সিটিতেও যাইনি আজকে। যদিও আমার বিশ্বাস উনি টিকতে পারবেন, তবুও কেন জানি টেনশন হচ্ছে। নিজের রেজাল্টের দিনেও হয়তো এমন হয় না। 2টো বাজার ঠিক 2-3 মিনিট আগে উনি বাসায় আসলেন। ওনার কাছে গেটে চাবি ছিল, বিধায় কলিং বেলও দেয়নি। ওনাকে রুমে ঢুকতে দেখে বলে উঠলাম, এতক্ষণে আসার সময় হলো আপনার? কি করছিলেন এতক্ষণ বাইরে গিয়ে? উনি কাঁদছিল বলেই ওয়াশরুমে ঢুকে গেলেন। সময় নষ্ট না করে খুব অল্প সময়েই বেরিয়ে আসেন। কোনো কথা না বলে সোজা ল্যাপটপ নিয়ে বিছানে বসে গেলেন। ল্যাপটপ ওপেন করে অদ্ভুত চোখে আমার দিকে তাকালেন। ওনার তাকানোর মানেটা হয়তো বুঝতে পারলাম আমি। ওনার কাছে গিয়ে বসে বলে উঠলাম, এত টেনশন নিচ্ছেন কেন? আপনার রেজাল্ট অনেক ভালো হবে আমার বিশ্বাস। উনি হয়তো কিছুটা হলেও এবার ভরসা পেলেন। ওয়েবসাইটে গিয়ে ওপেন করলেন, রোল নম্বর বসিয়ে সাবমিট করতেই পরপর 2টা মেইল নোটিফিকেশন আসলো। আমি ঠিক বুঝতে পারলাম না এই মেইলগুলো কিসের। উনি মেইলগুলো ওপেন করে পরপর পড়তে লাগলেন। পড়া শেষ হতেই হঠাৎ নড়াচড়াবিহীন হয়ে বসে রইলেন 30 সেকেন্ডের মতো। তারপর হুট করে জড়িয়ে ধরলেন আমায়।